ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতা দখলের প্রায় ১ বছর হতে চলল। মানে ক্ষমতা অবৈধ দখল শুধু না, এটাতে কত রকমের অপব্যবহার হতে পারে, একটা সরকার কতখানি খারাপ হতে পারে, নিষ্ঠুর হতে পারে, নির্যাতক হতে পারে, স্বৈরাচার হতে পারে। ডক্টর ইউনূসকে না দেখলে আমরা হয়তো সেটা আহ, বলা যায় যে অনেকদিন ভুলেই গিয়েছিলাম। সেটা আবার নতুন করে ডক্টর ইউনূস মনে করিয়ে দিল যে এরকম মানে একটা নির্যাতক স্বৈরাচার বাংলাদেশে আসতে পারে। যাই হোক, এই যে প্রায় 11.5 মাস তো হয়ে গেছে, এই সময়ে আজকাল আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, শুধু আমাকে না, আমি অনেককে বলতেও শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন, আর তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1 বছরে কি করলেন। এইটা এই প্রশ্নটার দুটা অংশ। একটা হলো যে বঙ্গবন্ধু 9 মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন, আর একটা হলো যে গত যে 11.5 মাস ও 1 বছরই বলা যায় যে শেখ হাসিনা কি করলেন তিনি। কারণ অনেকেই মানে এখনো ফোন করে মানসিকভাবে খুব হতাশ, খুব দুর্বল, বা এই আর কতদিন এভাবে কষ্ট সহ্য করব, টর্চার চলছে, বাড়িতে থাকতে পারছি না, ব্যবসাপাতি বিএনপি দখল করে নিছে, মামলার হামলা, চাঁদাবাজি, এগুলো তো বিএনপি সমানে করে যাচ্ছে আর কি, আর এনসিপি এগুলো আপনারা জানেন এগুলো। কিন্তু আজকে যেটা আমি আলোচনা করতে চাই যে এই যে যারা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব 9 মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন, এই স্টেটমেন্টটা কি ঠিক? এইটা যদি ঠিক হয় তাহলে তো যারা বলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ব্যাপারটা তো ওরকম হয়ে যায়। একজন পাকিস্তানি মেজর যিনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন পাকিস্তানি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করে আনার জন্য, তো সেই লোকটা যখন যাচ্ছিলেন, ইতিমধ্যে বাংলাদেশে বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন গ্রেপ্তার হওয়ার আগে। 26শে মার্চ তখন অফিসিয়ালি শুরু হয়ে গেছে, 25শে মার্চের রাত পেরিয়ে। তো ন্যাচারালি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর সেই ঘোষণার প্রেক্ষিতে এটা বেতার কেন্দ্র থেকে এটা ব্রডকাস্ট করা হবে। তো তখন সেখানে ডিসিশন নেওয়া হলো যে এটা আর্মির একজন মেজর বললে ভালো হয়, এবং জিয়াউর রহমান ওয়াজ দেয়ার। তো জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন 27শে মার্চ। কিন্তু কোনো কোনো অর্বাচীন আমাদের স্বাধীনতার ইতিহাসকে মানে টুইস্টেড করার জন্য, বিতর্কিত করার জন্য বলে স্বাধীনতা ঘোষক জিয়া। এটা একটা ইল মোটিভ নিয়ে করা হয়। 9 মাসের ঘটনা না, আমরা দীর্ঘ 23 বছর সংগ্রাম করেছি, এবং সেই সংগ্রামের পরিণতিতে 9 মাসের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ন্যায়ের যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যদি বলেন 9 মাসের দেশ স্বাধীন হয়েছে, তাহলে আমরা যে এই যে 48 থেকে 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন যদি 9 মাসেই স্বাধীনতার কথা বলেন? এটা একটা ধারাবাহিক ইতিহাসের ধারাবাহিকতায় 71, 9 মাস মুক্তিযুদ্ধ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তো সুতরাং ঠিক একইভাবে শেখ হাসিনা 1 বছরে কি করলেন, আমি এ ব্যাপারে একটু কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়গুলো প্রাসঙ্গিক। আমি শেখ হাসিনা তো 5ই আগস্ট চলে গেলেন ভারতে। নেত্রীর সাথে আমার প্রথম কথা হয় ফোনে, সম্ভবত এটা সেপ্টেম্বর মাস। তো আমি সেপ্টেম্বরে ফোনে কথা হচ্ছে, তো আমি যখন প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী, আমি তো একজন ডাক্তার হিসেবে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে কেমন আছেন। তো নেত্রী দেখলাম খুব স্ট্রং ভয়েসে আমাকে উত্তর দিলেন যে আমি শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে ভালো আছি, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করবার দরকার নেই, তোমরা আমার তৃণমূলকে একটু দেখো। দেখেন এত বড় একটা ধাক্কা। সেই ফোন আলাপেই নেত্রী আমাকে বলেছিলেন যে এত সুন্দর করে দেশটাকে গোছায় আনলাম, শেষ মুহূর্তে ওরা ছিনায় নিয়ে গেল। তো সেই আলাপেই উনি বলছেন যে তৃণমূলকে দেখো। যে মুহূর্তে মেন্টালি তো এরকম একটা ঘটনা, মেন্টালি তো শকে থাকার কথা, বা অনেকখানি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা, কিন্তু সেটা থাকেনি। শেখ হাসিনা কিন্তু শোকে ভেঙে পড়েন, এবং তার জীবনটাই এরকম। যদি 75-এর পরে দেখেন,
রাতে হঠাৎ মানে রাত শেষে হঠাৎ শুনলেন যে তার পরিবারের বাবা মা ভাই তো অনেকেই নেই। সেই থেকে তিনি কিন্তু কোনো ফর্মালি বা মেন্টাল হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাননি। তিনি শোককে শক্তিতে পরিণত করে নিজের মতো করেই কিন্তু পথ পাড়ি দিয়েছেন। এই যে আবার সেই একই ঘটনা ঘটলো, আবার সেই শক্তভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন। খুব অবাক করা ব্যাপার। এবং এই চরম মুহূর্তেও কিন্তু তিনি তার তৃণমূলের কথা বলেননি। শেখ হাসিনা কিন্তু জানেন যে তৃণমূলই তার ভরসা। তাকে রাজনীতি করতে হয়, তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকে, তার সাথে আশেপাশে অনেকেই থাকেন, মন্ত্রী হিসেবে থাকেন, উপদেষ্টা হিসেবে থাকেন, ব্যবসায়ীরা তার আশেপাশে থাকেন। কিন্তু দেখেন তিনি জানেন যে তার মূল শক্তির জায়গাটা। কেন জানবেন না? আমি আবারও একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই। যে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমি থার্ড ইয়ারে, আমি ফোর্থ ইয়ারে, আমি অনেক বেশি পার্টি অফিসে যাওয়া আসা, ধানমন্ডি 32-এ যাওয়া আসা, এগুলো আই ওয়াজ ভেরি ইনভলভড ইন দিস থিংস। তো 1994 সালের কথা, এটা ফেব্রুয়ারি মাস বোধহয়। তখন বিরোধী দলীয় নেত্রী মিন্টো রোডে একটা দোতলা বাড়িতে থাকেন। তো আমরা গিয়েছি, এই সামনে একটা ছোট মাঠের মতো, এখানে বসে আড্ডা দিচ্ছি। আমাদের সুলতান মোহাম্মদ মনসুর ভাইও ছিলেন। আমরা গোল হয়ে ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ আড্ডা দিচ্ছি। তো আমি যখন ওই দোতলা বাসাটা, নেত্রী সিঁড়ি দিয়ে উঠতেছেন, তো আমি সিঁড়ির নিচে। হঠাৎ তিনি আমাকে দেখে ঘুরে দাঁড়ায় বলতেছেন, এই মিল্টন, সিরাজ ভাই নাকি তোকে মেয়ে দেবে না। আমি তো মানে একদম হয়ে গেছি। সিরাজ ভাই মানে হলো উনি পঞ্চগড়ের এমপি ছিলেন, আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তো ওনার মেয়ের সাথে আমার একটা অ্যাফেয়ার ছিল। তো নেত্রী এটা কিভাবে জানছে আমি আজও জানি না। তো নেত্রী বলতেছে, সিরাজ ভাই যদি তোকে মেয়ে না দেয়, কারণ তখন আমি বাই দ্যাট টাইম আমি ডাক্তার হয়ে গেছি, তুই ওরা মেয়েকে বিয়ে করে আমার এই বাসায় নিয়ে আয়। আমি তো লজ্জার কোনো কথা বলি না। এবং সেই 94 সাল, তখন তো মোবাইল টোবাইল ওভাবে নাই। এই খবরটা না রাষ্ট্র হয়ে গেল। আমার প্রয়াত শাশুড়ি, তিনি তখন ক্যান্সার হয়েছেন, তার ঢাকা মেডিকেলে ভর্তি। আমি ইন্টার্নশিপ শেষ করেছি, আমি তার চিকিৎসা বিচিৎসা দেখি, বাট আমি মানে আমার ম্যারিটাল স্ট্যাটাস তো তখনও অবিবাহিত। তো এই যে নেত্রী বললেন যে বিয়ে করে আমার বাসায় নিয়ে, এই খবরটা সাথে সাথে এটা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছেও চলে গেলেন, তিনি বেঁচে নেই, প্রয়াত। এটা আমাদের ডাক্তার মুস্তাফা জালাল মহিউদ্দিন সহ, এটা পুরোপুরি আওয়ামী লীগের যত নেতা টেতা আছে অনেকের কাছে এটা চলে গেল। এবং দেখলাম যে তার খুব দ্রুত এই আমার প্রয়াত শ্বশুর, তিনি মানে সবাই মিলে একটা আলোচনা, এবং এটা আওয়ামী পরিবারের মধ্যে একটা আলোচনা হয়ে গেল। এবং তার 1 মাসের মধ্যেই আমি বিয়ে করলাম। এবং সেই বিয়েতে আওয়ামী লীগের এই যে সাজেদা চৌধুরী, উনি বেঁচে নেই, অনেকেই কেন্দ্রীয়, ইভেন কাদের সিদ্দিকী ছিলেন, ডক্টর কামাল হোসেন ছিলেন, অনেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি রমজান মাসে 11ই মার্চ ঢাকা মেডিকেল কলেজে 10 নম্বর টেবিলে বিয়ে করলাম। তো আমি এই গল্পটা এই কারণে বললাম যে আমার মতো, শুধু আমার মতো না, এরকম অসংখ্য নেতা কর্মী একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে নেত্রী কনসার্ন ছিলেন। আর কতজনের যে বিয়ে দিয়েছেন, গটকালি করেছেন, এটা মানে একটা গবেষণার বিষয়। তো এই নেত্রী গত 1 বছরে কিছু করেন নাই, এটা যারা বলেন তারা অবিবেচকের মতো কথা বলেন। প্রথমত হলো যে তিনি প্রথমে দলটাকে অনেক দিন নীরব রেখেছিলেন, মানে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে দেয়নি দলটাকে, যাতে ইমিডিয়েটলি কোনো ক্রাইসিস। এই নীরবতার একটা রেজাল্ট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। যতদিন গেছে ততদিন এই স্বৈরাচার ফ্যাসিস্ট ইউনূসের স্বরূপ উন্মোচিত হয়েছে। যতদিন গেছে ততদিন বিএনপিকে মানুষ চিনেছে, বাংলার মানুষ, যে বিএনপি সেই পুরনো ফর্মেই আছে, চাঁদাবাজ, দর্শক, লুটেরা, যাই বলেন। জামাত, সেও আপন স্বরূপে বেরিয়ে পড়েছে। জামাতও সেই ব্যাংক লুটেরা, জামাতও সেই শিবির রক কাটছে, সন্ত্রাস করছে। সুতরাং প্রথমত হলো যে আওয়ামী লীগের নীরবতার মধ্য দিয়ে সবার স্বরূপ উন্মোচিত হয়ে আছে। নাও
এখন মানুষ তুলনা করতে পারছে আওয়ামী লীগ কেমন, বিএনপি কেমন, জামাত কেমন। আর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনূসের ব্যাপারে তো কোনো কথাই নেই। তার পুলিশ যেভাবে পিটাচ্ছে, তার আর্মি যেভাবে গুলি করছে, এই যে গোপালগঞ্জের ঘটনা দেখলেন, একদম মানে বুক বরাবর পুলিশ প্রথমেই গুলি করছে। এগুলো তো এই সেনাবাহিনী প্রথমেই গুলি করছে, এটা তো আমরা কখনো দেখিনি। তো এই অবস্থায় তিনি এই সুযোগটা দিয়েছেন। তিনি কোনো নেতাকে দায়িত্ব দিয়ে তার জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে নিজে সরাসরি কথা বলেছেন। এই 1 বছরে তৃণমূলের অনেকেই নেত্রীর সাথে সরাসরি কথা বলেছেন, এবং এই কথা বলার পরে সে যে এনার্জাইজড হয়েছে সেটা একদম মানে অচিন্তনীয়। মানে এক একজন নেত্রীর সাথে কথা বলতে পারলে কি যে খুশি হয়, এবং সে জীবন দেওয়ার মতো অবস্থায় চলে যায়। এই 1 বছরে নেত্রী কিন্তু 64টা জেলায় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। তিনি পুরা ভবিষ্যৎ লিডারশিপের একটা আউটলাইন করে ফেলেছেন। তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে ভবিষ্যতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কোন ফর্মে তোমরা দেখবা এটা তোমরা ধারণাও করতে পারো না। হ্যাঁ, গত 16-17 বছরে ক্ষমতায় থাকতে কিছু সীমাবদ্ধতা ছিল, ভুল ত্রুটি ছিল, কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন তিনি, যারা সেই আস্থার প্রতিদান দেননি। কিছু লোককে তিনি দায়িত্ব দিয়েছিলেন, রাজনীতির দায়িত্ব দিয়েছিলেন, তারা সেটার অপব্যবহার করেছে। সবকিছু তিনি এখন জানেন, এবং সারা দেশের দলের লিডারশিপের আউটকাম করা, আগামীতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কোন আসনে কারা কারা সম্ভাব্য প্রার্থী, তারও একটা আউটলাইন কিন্তু তিনি করে রেখেছেন। হ্যাঁ, কিছু কষ্ট হয়েছে, যেমন তৃণমূল খুব কষ্ট করছে, তৃণমূল অনেক নির্যাতন সইছে, যেগুলো আমরা কেউই চাই না। কিন্তু যেমন ধরুন প্রেগনেন্সির বিষয়টা, 9 মাস 10 দিন মা একটা বাচ্চাকে জরায়ুতে ক্যারি করেন, তারপরে সন্তান জন্ম দেন। তো এই 9 মাস 10 দিনের কষ্টটা, এটার তো বিকল্প নেই। এখন মা ধরেন কষ্ট হচ্ছে, মা কি 7 মাসে ডেলিভারি করাবেন? মাকে 7 মাসে বয়সে, মানে 7 মাসে ডেলিভারি করালে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চার মেনটেনেন্স চিন্তা করতে পারেন? মানে সেটা একটা ইম্যাচিউর বেবি, অনেক ঝুঁকিপূর্ণ। সুতরাং আমরা এখন যে কষ্টটা করছি, একটা বিপ্লবের, একটি রাজনীতির, একটি সংগ্রামের, এই কষ্টটা থাকে। রাজনীতি মানেই তো আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন তা নয়। যারা কষ্ট করছেন তাদের প্রতি আমরা সবাই সহমর্মী। আমাদের নেতৃত্ব সরাসরি তৃণমূল ছাড়া তিনি খুব কমই কথা বলেন। সো এই কষ্টটা আমরা একটা মানে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়বার জন্য করছি। এটা আমাদের রাজনীতির একটা অংশ। আওয়ামী লীগ সারা জীবন কষ্টই করেছে দেশের জন্য, মানুষের জন্য। আমরা এখনো সেই কষ্টটা করছি। সুতরাং শেখ হাসিনা 1 বছরে প্রত্যাশার চাইতে অনেক বেশি করেছেন, অনেক বেশি করেছেন, অনেক বেশি করেছেন। এটা আমি আপনাদের একদম, আপনারাই একটু বিবেচনা করেন না। আপনারা তো ইমিডিয়েট, যারা আমি দেখলাম যে তৃণমূলের সাথে আমার কিন্তু খুব নিয়মিত যোগাযোগ। আমি অনেক সারা দেশের মানুষ এই ইউটিউব শোটা করার কারণে হোক, যে কোনো কারণেই হোক, তারা আমার সাথে কথা বলেন, যোগাযোগ করেন। আমি চেষ্টা করি যতটুকু কথা বলা যায়, এবং আমি দেখেছি মানুষের কষ্ট যেমন আছে, মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একইভাবে মানে আস্থাশীল, এবং দে আর রেডি টু স্যাক্রিফাইস। আপনি ধারণা করতে পারবেন না যে আওয়ামী লীগের, ছাত্রলীগের বা আমাদের সংগঠনের যারা বাংলাদেশে আছে, তাদের মধ্যে কি পরিমাণ স্যাক্রিফাইসের প্রবণতা আছে। অনেকেই বলেছেন যে ভাই, আমরা প্রয়োজনে জীবন দেব। এই জীবন দিতে পারবো বা দেব, এই যে কর্মীর সংখ্যা, এটা আর কোনো দলের নাই। এইটাই আওয়ামী লীগ, এইটাই আওয়ামী লীগের শক্তি। তো শেখ হাসিনা সেই শক্তিটাকেই অর্গানাইজ করছেন, তাদেরই নেত্রী। না হলে আপনি দেখেন, তার মতো একজন নেত্রী প্রতিদিন, প্রায় প্রতিদিন এই যে রাত জেগে জেগে সারা পৃথিবীতে নেতাকর্মীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, টেলিগ্রাম গ্রুপ বলেন, কথা বলছেন, ফোন ধরতেছেন। মানে সকালে উঠে উনি নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তারপরে ওনার শুরু হয় একদম অনেক রাত পর্যন্ত। সো শেখ হাসিনা 1 বছরে কি করেছেন বুঝলেন তো। এবং আজকে গত বছরের অগাস্টের কথা চিন্তা করেন তো, আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি কোথায় ছিল? যে কোনোভাবেই হোক, ষড়যন্ত্র করে হোক, যাই হোক, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগটাকে তো একদম মানে ফ্যাসিস্ট দল বানায় একদম তাদের গ্রহণযোগ্যতা তলে নিতে নামাইছে। আজকে 11.5 মাসের মাথায় যে কোনো জরিপ বলতেছে
নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অ্যাটলিস্ট 60% ভোট পাবে। এবং এই জরিপগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন করছে না, এই জরিপগুলো বিবিসি বলেন বা নিরপেক্ষ বলেন বা ইভেন যেসব ইউটিউবার বিএনপির পক্ষে কথা বলে তাদের জরিপ। আজকে ইনুস ভয় পেয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগের নিষিদ্ধ করেছে। আজকে সারা দেশে মাইলস্টোন ঘটনার পরে যখন একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দানা বেঁধে উঠছে, ইনুসের ভয় হলো যে এরা কি আওয়ামী লীগ নাকি, এরা কি ছাত্রলীগ কিনা। এবং সাথে সাথে সবাই ডাইকা বলে যে আওয়ামী লীগ তো ফিরে আসলো, হাসিনা ফিরে আসলো, আসেন আপনারা আমার সাথে আসেন তো, এ বলে সে একটু ঐক্যের একটা সাইন নেয়, জুস খায়, হাসি খুশি করে সময় কাটায় আর ইনশিওর করে যে তারা এক আছে কিনা। বাংলার মানুষ যেখানে ঐক্যবদ্ধ, সেখানে কে থাকলো আর কে থাকলো না সেটা নিয়ে ভাবার কিছু নেই। সুতরাং হতাশ হবার কিছু নেই। প্রিয় তৃণমূল সহ আমি সবাইকে এই কথাটা বলি যে হতাশ হবে না। অনেকে আমাকে বলেন যে ভাই এরকম একটা ক্রাইসিসে আপনি এত আশা পান কি করে, এত সাহস পান কি করে। আমি আশা পাই, আমি সাহস পাই কারণ আমি রাজনীতির রাজপথ থেকে উঠে আসা একটা ছেলে, কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস জানি, কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে চিনি, আমি তাকে অধ্যয়ন করেছি, আমি শেখ হাসিনাকে জানি, আমি সম্পূর্ণ শেখ হাসিনাকে পাঠ করেছি। এইখানেই আমার শক্তি, আদর্শের শক্তি আবেগের শক্তির চাইতেও অনেক বড়। এই আদর্শ আর আবেগ যখন মিলে যায় তখন সেই শক্তিকে আর ঠেকানো যায় না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাই শেখ হাসিনার জন্য, বাংলাদেশের জন্য দোয়া করবেন।